জাদুয়ার ছন্দে স্নেহা মেয়েকে কান্না করে বলে উঠল। জাদুয়া, আম্মু কি কম ছিল আমাকে জ্বালানোর জন্য? তুই কেন শুধু শুধু আম্মুর সাথে যুদ্ধ করে এই ছুটির দিনে আমার ঘুমের 12টা বাজাতে চাস? স্নেহার কথায় জাদুয়া স্নেহাকে টেনে বারান্দায় দাঁড় করিয়ে বাইরে ইশারা করে বলল। দেখো আপু, আজ প্রকৃতিকে কত মনোমুগ্ধকর লাগছে। জাদুয়ার কথায় স্নেহা ভ্রু কুঁচকে বলে। তুই কি প্রকৃতি দেখাতে আমাকে ঘুম থেকে উঠিয়েছিস? চলো আজ সকাল সকাল প্রকৃতির বিলাস করা যাক। স্নেহা জাদুয়াকে কিছু বলার পূর্বেই জাদুয়া স্নেহাকে ছেড়ে পাঠিয়ে দেয় ওয়াশরুমের মধ্যে। স্নেহা ফ্রেশ হয়ে বেরোতেই জাদুয়া স্নেহাকে নিয়ে চলে যায় বাড়ির গার্ডেন এরিয়াতে টাঙানো ফুলের দোলনায় ঝপাত করে বসে জাদুয়া। স্নেহা পেছন থেকে ধাক্কা দিতেই উৎফুল্লে নেয়, আঁখি দুটি বন্ধ করে পা দুটোকে মৃত্তিকা থেকে ওপরে তুলে উপভোগ করতে থাকে নিজের দেহের সাথে প্রভঞ্জনের সম্প্রীতি। আপনা আপনি জাদুয়ার মুখে ফুটে ওঠে প্রশান্তির এক মণিমুগ্ধকর হাসি। জাদুয়াকে এইভাবে মুগ্ধ হয়ে সবকিছু উপভোগ করতে দেখে স্নেহা মনে মনে বলে। মেয়েটাকে আজব, অল্পতেই সব কিছুতে কিভাবে নিজেকে সুখ খুঁজে নেয়। এরকম প্রকৃতি প্রেমীও যে আছে, একে না দেখলে কেউ বিশ্বাস করবে? জাদুয়ার এইভাবে প্রকৃতি বিলাসে দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে কেউ একজন। চোখ দুটোতে তার রক্তিম আভা ছড়িয়ে ছিটিয়ে আছে। থাকবেন নাই বা কেন, নিদ্রাদের সাথে যে তার সন্ধি বিচ্ছেদ রয়েছে, মন মস্তিষ্কের সাথে যে সে বোঝাপড়া করছে, বোঝার চেষ্টা করছে, তার সাথে কি ঘটছে, কেন ঘটছে, যতবার এই প্রশ্ন হাসিল নিজেকে করেছে ততবার মনে মস্তিষ্ক আলাদা আলাদা উত্তর দিচ্ছে। মন মস্তিষ্কের যুদ্ধে হাসিল মস্তিষ্ককে বিজয় ঘোষণা করে বারান্দায় বসে বসে রাত থেকে নিজের গিটারের সুর তুলছে। সকাল সকাল জাদুয়ার হাস্যরত মুখশ্রীটির দর্শন হতে আনমনে হাসিল নিজের গিটারের সুর তুলে গেয়ে ওঠে। दिल इबादत कर रहा हूँ, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूँ हासिल, लगी है यही धुन। जिंदगी की शाख से लूँ कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूँ हासिल, लगी है यही धुन। जो भी जितने पल जीऊं उन्हें तेरे संग जीऊं, जो भी कल हो अब मेरा उसे तेरे संग जीऊं। প্রকৃতি বিলাস শেষে ভিলায় ফিরে যায় জাদুয়া স্নেহা। আয়েশা বেগম স্নেহাকে দেখে চক্ষু চৌকাশ করে স্নেহাকে শোধায়। কিরে, তোকে আবার ভূতে ভর করলো নাকি? তুই আমার মেয়ে তো। আয়েশা বেগমের প্রশ্নে স্নেহা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করে। মানে? না, আসলে তোকে তো কেউ ছুটির দিনে টেনেও 12টার আগে উঠাতে পারে না, তাই হঠাৎ তোকে দেখে মনে হলো তোকে আবার। আয়েশা বেগমের কথায় স্নেহা মেয়েকে রাগ দেখিয়ে বলে। ঘুমোতে আর পারলাম কই? তোমার শিষ্য আছে না, সে কি আর আমার শান্তিতে ঘুমোতে দিবে? হঠাৎ করে তার প্রকৃতি বিলাসে মন উঠেছে, তাই আর কাউকে না পেয়ে আমাকে টেনে নিয়ে গেছে প্রকৃতি বিলাসে। আমি কিভাবে পাই না, মানুষ কি করে এত প্রকৃতি প্রেমী হতে পারে? এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে কি করে মুগ্ধতা খুঁজে পায়? স্নেহার কথায় আয়েশা বেগম জাদুয়াকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে। এই কারণেই ও তোদের থেকে আলাদা। মনে রাখবি, অল্পেতে যে সন্তুষ্ট হয় তার জন্য সুখের অভাব হয় না। দুনিয়াতে মানুষ এত অসুখী কেন জানিস? কেন? কারণ তাদের চাওয়া পাওয়া বেশি। যে যত পায় তত চায়, তাই সুখ তাদের হাতে ধরা দেয় না। তাই বলছি, ওর মতো হওয়ার চেষ্টা কর। আয়েশা বেগমের কথায় স্নেহা ড্রয়িং রুমের সোফায় বসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আর বলতে হবে না। বলেই টিভি অন করে টিভি দেখায় মনোনিবেশ করল। স্নেহার দিকে তাকিয়ে আয়েশা বেগম হতাশার নিঃশ্বাস ত্যাগ করে পা বাড়ায় কিচেন রুমের দিকে। তখনই জাদুয়া বলে উঠল। ছোট মামি, আজ আমি নাস্তা বানাই সবার জন্য। জাদুয়ার কথার প্রত্যুত্তরে আয়েশা বেগম বললেন। না মা, এখনো তুই ছোট, হাত পুড়িয়ে ফেলতে পারিস। আয়েশা বেগমের চিন্তিত হয়ে কথা বলার মধ্যেই জাদুয়া বলল। ছোট মামি, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। জানো তো, আমি যখন চাচা চাচির সাথে ছিলাম তখনও তো শুধু রান্না নয়, ঘরের সব কাজ করেছি।
জাদুয়ার কথায় আয়েশা বেগম মুখ মলিন করে জাদুয়ার হাত দুটো নিজ হাতে মুষ্টিবদ্ধ করে শুধায়। তুই অনেক কষ্ট করেছিস তাই না রে মা? তোর তাদের ওপর রাগ হয় না? আয়েশা বেগমের কথায় জাদুয়া মুখে হাসি ফুটিয়ে বলল, না মামি, আমার তাদের উপর কোনো রাগ নেই। এখন তো আমি অনেক ভালো আছি, তাহলে পুরনো স্মৃতি কেন মনে রাখবো? আচ্ছা বাদ দাও এই সকল কথা, আমি আর সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করি না প্লিজ। না না, দরকার নেই। আগে করেছিস ভালো কথা, এখন করার কোনো প্রয়োজন নেই। তাদের কথার মাঝে আগমন ঘটে সুলতানা খানের। জাদুয়াকে এইভাবে অনুরোধ করতে দেখে তিনি প্রশ্ন করে। কি হয়েছে আয়েশা? সুলতানা খানের প্রশ্নে আয়েশা বেগম তার দিকে নজর তাক করে বলে, দেখুন না মা, আজ ও সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে চাইছে। আয়েশা বেগমের কথা শেষ হতেই জাদুয়া সুলতানা খানকে ধরে বলল, নানুমণি প্লিজ। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ। জাদুয়ার এহেন আবদারে সুলতানা খান পরাজিত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, রান্না কর, তবে সাবধানে। নিজের কোনো ক্ষতি হলে কিন্তু তোর জন্য চিরতরে কিচেন রুমে যাওয়া বন্ধ হয়ে যাবে। সুলতানা খানের কথায় জাদুয়া সুলতানা খানের গালে টুক করে একটি চুমু দিয়ে ঠিক আছে বলে চলে যায় কিচেন রুমে। জাদুয়ার এহেন কর্মে সুলতানা খান ও আয়েশা বেগম হেসে ওঠে শব্দ করে। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে সাব্বিরের। সাব্বিরকে দেখে স্নেহা দৌড়ে সাব্বিরের সামনে গিয়ে বলে ওঠে, আরে ভাইয়া, আপনি এখানে এত সকালে, এতদিন পর? আসুন আসুন, বসুন এখানে। স্নেহার এহেন আচরণে সাব্বির মাথা ঘুরিয়ে আশপাশ ভালো মতো পর্যবেক্ষণ করে কিছু খুঁজতে থাকে। সাব্বিরকে এইভাবে কিছু খুঁজতে দেখে স্নেহা প্রশ্ন করে, ভাইয়া, আপনি কি কিছু খুঁজছেন? হুম। কি সূর্য। মানে? না মানে দেখছি সূর্য আজ কোন দিক থেকে উঠছে। কেন? না, হঠাৎ এত ভালো ব্যবহার ঠিক হজম হচ্ছে না। সাব্বিরের এহেন ব্যঙ্গাত্মক বাণী শুনে স্নেহা খেপে গিয়ে কিছু বলবে, তখনই সুলতানা খান সাব্বিরের সামনে এসে প্রশ্ন করে। কি ব্যাপার সাব্বির, তুই এখানে? সবকিছু ঠিক আছে তো? সুলতানা খানের প্রশ্নে সাব্বির সুলতানা খানকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ দাদি, সব কিছু ঠিক আছে, চিন্তা করবেন না। হাসিল তো এখানে এসেছে, তাই একসাথে অফিস যাওয়ার জন্য এখানে আসা। সাব্বির প্রত্যুত্তরে সুলতানা খান খুশি হয়ে বললেন, হাসিল এসেছে কখন? কই, ওকে তো দেখলাম না আমি। তখনই হাসিল ব্লু স্যুট পরে নেমে আসে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। হাসিলকে দেখে সুলতানা খান দ্রুত চরণে হাসিলের সামনে গিয়ে জিজ্ঞেস করে, দাদু ভাই, তুই কখন আসলি? আমাকে তো একটাবার জানাতেও পারতি তোর আসার খবর। সুলতানা খানের কথার প্রতি উত্তরে অনুভূতিহীন কণ্ঠে হাসিল বলল। বললে কি হতো? হাসিলকে এইভাবে প্রত্যুত্তর করতে দেখে সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুই আমার উপর রেগে আছিস না রে দাদু ভাই? সেদিন আমার তোকে চর। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে হাসিল গম্ভীর কণ্ঠে শুধায়, দাদি, আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আমি তোমার উপর রেগে নেই। বলেই সাব্বিরের দিকে হাসিল দৃষ্টি তাক করে বলে। সাব্বির, চল, লেট হয়ে যাচ্ছে। হাসিলের কথায় সাব্বির সাই জানিয়ে সুলতানা ভিলা থেকে বের হতে গেলে পেছন থেকে সুলতানা খান ডেকে বলে ওঠে, হাসিল, ব্রেকফাস্ট করে যা। ক্ষুধা নেই। বলে পা বাড়াতেই পেছন থেকে আয়েশা বেগম হাসিলকে লক্ষ্য না করে টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করতে করতে সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে উঠল, মা দেখে যান, আজ জাদুয়া কত কিছু রান্না করেছে। হঠাৎই হাসিল নিচের পদচারণের গতি থামিয়ে চলে যায় ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। হাসিলকে এইভাবে যেতে দেখে সুলতানা খান যেন নিচের অবাকতার রেশ কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না, কারণ এই প্রথম হাসিল কোনো ব্যাপারে না সম্মতি জানানোর পরেও সেটা করছে। হাসিলের এরূপ পরিবর্তন দেখে সাব্বির মনে মনে বলে ওঠে, নিজের অনুভূতিকে তবে এই মানতেই শুরু করেছিস। আর বেশি দিন নেই যেদিন তুই নিজ মুখে জাদুয়াকে ভালোবাসার কথা স্বীকার করবি। সুলতানা খান নিজের অবাকতার রেশ কাটিয়ে সাব্বিরের উদ্দেশ্যে বলে। সাব্বির, তুইও আয়, ব্রেকফাস্ট করে যা। সুলতানা খানের কথায় সায় জানিয়ে সাব্বিরও চলে যায় ডাইনিং টেবিলে। তখনই জাদুয়া নিজ হাতে করে গরম স্যুপের বাটিটি নিয়ে আসতেই নজরে পড়ে হাসিলকে। হাসিলকে দেখা মাত্রই ভয় জাদুয়ার হাত কেঁপে ওঠে। হাতের থেকে গরম স্যুপের বাটিটি পড়ে যায় মেঝেতে, কিছুটা তার হাতেও পড়ে, কিন্তু জাদুয়া সেই দিকে কোনো
ভ্রুক্ষেপ না করে ভয়ে ভয়ে সুলতানা খানের পেছনে গিয়ে কাপা কাপা হাতে তাকে চেপে ধরে লুকিয়ে পড়ে তার পেছনে। এই সকল ঘটনা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হাসিল। জাদুয়ার হাত ধরে যাওয়াটা দৃষ্টি এড়ায়নি তার। জাদুয়াকে এইভাবে ভয় পেতে দেখে হঠাৎ কেমন সূক্ষ্ম ব্যথা অনুভব হলো হাসিলের বক্ষ পিঞ্জরে। আর চোখে জাদুয়াকে একবার পর্যবেক্ষণ করে চলে যায় হাসিল সেখান থেকে। হাসিলকে যেতে দেখে সাব্বিরও দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় হাসিলের পিছু পিছু। সুলতানা খানের শতবার ডাকার পরেও একটিবারের জন্য পেছন ফেরেনি সে। তখনই জাদুয়া ভয়ে কান্না করে সুলতানা খানকে বলে, সরি নানমুনি, আমার জন্য উনি না খেয়ে চলে গেছে। বিশ্বাস করো, আমি এরকমটা করতে চাইনি, কিন্তু কেন জানি। জাদুয়াকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে সুলতানা খান বললেন, চুপ থাক সোনা, এতে তোর কোনো দোষ নেই, নিজেকে দোষ দেওয়া বন্ধ কর। বলেই জাদুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে থাকেন সুলতানা খান। এই সকল ঘটনা দেখে সেখানে উপস্থিত মারিয়াম বেগম মুখ ভেঙে বলে উঠলেন, আর যে কত ঢং দেখতে হবে আল্লাহ মালুম। বলেই হন হন পায়ে চলে যান সেখান থেকে। মারিয়াম বেগমকে এইভাবে চলে যেতে দেখে সাথী মুখ ভেঙে বলে ওঠে, খুব মহিলা একটা। হাসিল অফিসে আসার পরেও আজ কেন যেন কোনো কাজে মন দিতে সক্ষম হচ্ছে না। কেমন শূন্যতা অনুভূত হচ্ছে নিজের বক্ষে। সবকিছুতেই কেমন বিষাদের ছায়া পরিলক্ষিত হচ্ছে তার। হাসিলের এরূপ অস্থিরতা এড়ায়নি সাব্বিরের চক্ষু। সে হাসিলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মনে মনে আওড়ায়, তুই কি এখনো বুঝতে পারছিস না হাসিল তোর এরূপ অস্থিরতার কারণ, নাকি বুঝেও না বোঝার প্রতিজ্ঞা করছিস? সাব্বিরকে এইভাবে হাসিল নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করে। এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি। হঠাৎই আনমনে বলে ওঠে সাব্বির। সাব্বিরের প্রতি উত্তরে হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করে। কি ভাবছিস? হাসিলের প্রশ্নে সাব্বির আমতা আমতা করে কথা ঘোরাতে গিয়ে নিচে মনে যত উল্টো পাল্টা প্রশ্ন আছে তা বলা শুরু করে। না ভাবছি, আসলে দেখ, আমরাই তাই না? তো আমরা যখন পটি করতে যাই তখন টয়লেটে যদি হাই কমেন্ট থাকে তখন নর্মাল মানুষ যেভাবে বসে সেভাবেই বসি। আর টয়লেটে যদি হাই কমেন্ট না থাকে তাহলে লো কমেন্ট থাকে, তাহলে নর্মাল মানুষ যেভাবে বসে সেভাবেই বসি। এখন আমার চিন্তা হচ্ছে তুই তো ভাই নর্মাল মানুষ না, তুই কিভাবে পটি করিস? টয়লেটে কি সানগ্লাস পরে পায়ের উপর পা রেখে পকেটে দুহাত গুজে তারপর বসিস? আচ্ছা, হাই কমোড বাদ দে, লো কমোডে কখনো বসেছিস? বলেই সাব্বির মুখে তর্জনী আঙুল রেখে চিন্তা করতে থাকে লো কমোডে বসলে হাসিলকে কেমন লাগবে। ভেবেই সাব্বির খিলখিলিয়ে হেসে ওঠে। সাব্বিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত হয়ে নিচে ট্রয়ার থেকে রিভলভার বের করে সাব্বিরের দিকে তাক করতেই এক দৌড়ে সাব্বির বের হয়ে যায় হাসিলের কেবিন থেকে। নিচের বুকে হাত দিয়ে সাব্বির বলে ওঠে, যা বাবা, আমি এমন কি জিজ্ঞেস করলাম যে ও আমার উপর খেপে গেল? সাব্বির কেবিন হতে বের হওয়ার পর হঠাৎই তার মনে হলো হাসিলের হাতে কিছু একটা বাধা অবস্থায় ছিল, কিন্তু কি সেটা বুঝতে না পেরে বুকে সাহস সঞ্চয় করে আবার নিচের পদচারণ ফেলে হাসিলের কেবিনের উদ্দেশ্যে। কেবিনে প্রবেশ করতেই হাসিল সাব্বিরকে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো। আবার নিশ্চয়ই কোনো উদ্ভট প্রশ্ন করতে আসছিস? হাসিলের কথায় সাব্বির হতাশার নিঃশ্বাস ত্যাগ করে। তোর কাছে আমার সব কথা উদ্ভট কেন মনে হয় বলতো? আমি তো শুধুমাত্র তোর পটি। সাব্বিরকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে, এই বিষয়ে যদি তুই আর একটা কথা বলিস, বিশ্বাস কর আমি তোকে শ্যুট করে দেব। আচ্ছা আচ্ছা, আর বলবো না। তোর ডান হাতটা দেখি। হাসিল ভ্রুকুটি করে। কেন? আরে দেখা না। না, যা নিজের কাজ কর গিয়ে। সাব্বির হাসিলের কথায় কোনো প্রতিক্রিয়া না করে একদম হাসিলের নিকটে গিয়ে ডান হাতটা তুলতে নজরে পড়ে হাসিলের ব্যান্ডেজ করা হাত। সাব্বির আটকে উঠে প্রশ্ন করল। হাসিল, কি হয়েছে তোর হাতে? কিভাবে কেটেছে? সাব্বিরের প্রশ্নে হাসিল নিজ হাত ঝাপটা মেরে ছাড়িয়ে পড়ল। কিছু হয়নি, যা নিজের কাজ কর গিয়ে। কিছু হয়নি মানে? দেখেই বোঝা যাচ্ছে অনেক গভীর ক্ষত। সাব্বিরের প্রশ্নে হাসিল বিরক্ত হয়ে পড়ল। কানের সামনে মহিলা মানুষের মতো ঘ্যান ঘ্যান করিস না তো। এক্ষুনি এখান থেকে যা, আর তা না হলে রিভলভার তোর মাথায় উঠাতে দুবার ভাববো না। হাসিলের কথায় সাব্বির আফসোস করতে করতে বেরিয়ে যায় কেবিন থেকে। গোধূলি লগ্ন শেষ হতেই হাসিল ফিরে আসে সুলতানা ভিলায়।
হাসিলের আগমনে শুনশান নীরবতায় ছেয়ে যায় পুরো ড্রয়িং রুম জুড়ে। হাসিলকে দেখার সাথে সাথে জাদুয়া সোহানার পেছনে গিয়ে কাপা কাপা হাতে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। হাসিল জাদুয়াকে একবার আর চোখে পরখ করে নিয়ে চলে যায় নিজ কক্ষে। নিজ কক্ষে প্রবেশ করে হাসিল দর্পণের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, Why am I having so much trouble seeing fear for me in your eyes? কেন ভয় পাচ্ছিস তুই আমায়? সেদিনের ঘটনার জন্য? যদি তাই হয় তাহলে তোর আমাকে ভয় পাওয়াই উচিত। কারণ আবার যদি একই ঘটনার পুনরাবির্ভাব ঘটে তাহলে এর থেকেও কঠিন শাস্তি তুই আমার থেকে পাবি। ডিনারের জন্য ডাইনিং টেবিলে আজ সকলের উপস্থিতি পরিলক্ষিত। অপেক্ষা শুধু হাসিলের আগমনের। হাসিল আসতেই আয়েশা বেগম সকলকে খাবার সার্ভ করে দিলেন। তখনই সুলতানা খানের দৃষ্টিপাত হলো হাসিলের কাটা হাতের ওপর। তিনি চিন্তিত হয়ে আটকে উঠে হাসিলের হাতটি ধরে জিজ্ঞেস করে, তোর হাতে কি হয়েছে? সুলতানা খানের প্রশ্নে সকলে হাসিলের দিকে তাকাতেই নয়নে নয়ন মিলল হাসিল জাদুয়ার। সাথে সাথে জাদুয়া ভয়ে নিজের আঁখি যুগল নিচে নামিয়ে ফেলল। সুলতানা খানের কণ্ঠ শুনে হাসিল জাদুয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে দায়সারা ভাবে প্রত্যুত্তর করল। ভাঙা কাছে হাত কেটেছে দাদি। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান আফসোসের সহিত বললেন, একটু সাবধানে থাকবি না? এখন কি করে খাবি তুই? আমি জানি তুই কারোর হাতে খাওয়া পছন্দ করিস না, কিন্তু নিজের হাতের এই অবস্থা কি করে খাবি? তার চেয়ে বরং আমি আজ তোকে খাইয়ে দিই। সুলতানা খানের কথায় জাদুয়া আবারও হাসিলের দিকে তাকাতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কারণ হাসিল তখনও তাকিয়ে ছিল জাদুয়ার দিকে। তাকিয়ে থেকে হাসিল সুলতানা খানকে বলল, না দাদি, তার কোনো প্রয়োজন নেই। এইটুকুনি হাত কাটায় আমার কিছুই হবে না। যাও তুমি খেতে বসো। হাসিলের কথায় সুলতানা খান আর কোনো প্রত্যুত্তর না করে চলে যায় নিজ স্থানে। তখনই রিদওয়ান খান সকলকে উদ্দেশ্য করে সুলতানা খানকে বললেন। রিদওয়ান খানের কথায় সুলতানা খান একটু ভেবে বললেন, মা, আমার বিজনেস পার্টনার সোহেলের কথা মনে আছে? আর রিদওয়ান খানের কথায় সুলতানা খান একটা মুচকে হাসি দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কিন্তু হঠাৎ ওনার কথা জিজ্ঞেস করছিস কেন? সব কিছু ঠিক আছে? আর হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। উনি ওনার ছেলে রদীপ খানের জন্য আমাদের সোহানকে পছন্দ করেছেন। এখন তুমি যদি সায় দাও তাহলে কাল আমি ওনাদের এখানে আসতে বলি। আমার কথার সায়নাদ নিয়ে তুই বরং সোহানার কাছ থেকে জেনে নে এই ব্যাপারে ওর কি মত। সুলতানা খানের কথায় জাদুয়া স্নেহা সোহানাকে আলতোভাবে ধাক্কা দিয়ে চোখের ইশারায় কিছু জানতে চায়। সোহানা লাজে লাল হয়ে নিচের দিকে নতজানু হয়ে রয়। রিদওয়ান খান মেয়ের দিকে একবার তাকিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, আমি জানি মা, আমার মেয়ে কখনো আমার কথায় দ্বিমত প্রকাশ করবে না। রিদওয়ান খানের কথায় সুলতানা খান সায় জানিয়ে বললেন, তাহলে বল সকলকে কাল আসতে। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে রিদওয়ান খান মুচকে হাসি দিয়ে সায় জানালেন। তখনই জাদুয়া স্নেহা ডাইনিং টেবিলে বসে খুশিতে সোহানাকে জড়িয়ে ধরে। সকলে ওদের পাগলামি দেখে হেসে ওঠে। হাসিল জাদুয়াকে এইভাবে খুশি হতে দেখে জাদুয়ার দিকে তাকিয়ে মনে মনে হাওড়ায়। আমাকে দেখলে তো বাংলার পাঁচের মতো মুখটি করে রাখে, আর এখন দেখো হাসি যেন মুখ থেকেই সরছে না। মনে তো হচ্ছে বিয়েটা ওর নিজেরই। অন্যজনের সাথে জাদুয়ার বিয়ের কথা হাসিলের মস্তিষ্কে সাড়া দিতেই হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে জাদুয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, তুই খুশি হোস বা কষ্ট পাস, তোর বিয়ে আমি কারোর সাথেই হতে দিব না। প্রয়োজন হলে তোকে মেরে মাটিতে পুঁতে দেব, কিন্তু অন্য কারো কোনো দিনও হতে দেব না। হঠাৎই হাসিল নিজের করা চিন্তায় অবাক ও বিরক্ত দুটোই হলো। তার মনে এই ধরনের চিন্তার আবির্ভাবের কারণ খুঁজে পেল না সে। তাই নিজের উপর বিরক্ত হয়ে ডাইনিং টেবিল থেকে হনহনিয়ে চলে যায়। হাসিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে সুলতানা খান বললেন, হাসিল, খাবারটুকু শেষ করে যা। না দাদি, আবার আর খেতে মন চাইছে না। বলেই চলে যায় সেখান থেকে। নিদ্রা আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত। কারণ এই নিদ্রা কারো খুব সহজেই চলে আসে, আবার কারো হাজার চেষ্টায়ও ধরা দেয় না। যেমন গভীর রজনীতে চিন্তাবিহীন নিদ্রার গহীন রাজ্যে পাড়ি দিয়েছে জাদুয়া, অন্যদিকে কোনো মতেই নিদ্রার আনাগোনা নেই হাসিলের নেত্রে। এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে নিদ্রা যেন লুকোচুরি খেলছে হাসিলের সাথে। আজও হাসিল জাদুয়ার কক্ষের দরজার সামনে একটি বার্ন ওয়েনমেন্ট হাতে দাঁড়িয়ে আছে। দরজায় হালকা স্পর্শ করতেই খুলে যায় দরজাটি। দরজাটি খুলে যেতে দেখে হাসিল বেড়িয়ে বলে, এটা এত বেখেয়ালি কেন? কখনোই নিজের দরজা লাগিয়ে
বলতে বলতেই চলে যায় হাসিল জাদুয়ার কক্ষে। ঠিক আগের মতোই অগোছালো হয়ে মোহনীয় রূপে ঘুমিয়ে আছে জাদুয়া। জাদুয়ার উপর হাসিলের নজর পড়তেই চেহবার অগ্রভাগে এক গাল ঢেলে ওষ্ঠ বাঁকিয়ে মনের অজান্তেই হেসে ওঠে হাসিল। শব্দহীন চরণে জাদুয়ারের নিকট এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে জাদুয়ার মুখশ্রী বরাবর বসে নিজের মুখের শীতল হাওয়ার মাধ্যমে ফু দিয়ে জাদুয়ার এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দেয় হাসিল। ঘুমন্ত জাদুয়ার নিজের মুখে শীতল হাওয়া অনুভব হতেই নড়ে চড়ে ওঠে। হাসিল একবার ভালো করে জাদুয়াকে বড় করে নিয়ে জাদুয়ার কোমল হাতটি নিজের হাতে নিয়ে আলতোভাবে জাদুয়ার পড়ে যাওয়া আঙুলে বার্ন ওয়েনমেন্ট লাগিয়ে আবার সাবধানে রেখে দেয় জাদুয়ার হাতটি। হাসিল আর বিলম্ব না করে প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে। প্রভাতের আগমন ঘটতে আনমোড়া ভেঙে ঘুম থেকে জাগ্রত হয় জাদুয়া। সালাত আদায়ের লক্ষ্যে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার দরুন হঠাৎই মেডিসিনের গন্ধ ভেসে আসে নাসার অন্ধ্রে। গন্ধের উৎস খুঁজতে গিয়ে জাদুয়া বুঝতে পারে গন্ধটি তার হাত থেকেই আসছে, কিন্তু সে বুঝতে পারছে না তার হাত থেকে কেন মেডিসিনের গন্ধ আসছে। হঠাৎ জাদুয়ার মনে হলো হয়তো নানু তার হাত পুড়ে যাওয়ার বিষয়টা বুঝতে পেরে ঘুমিয়ে যাওয়ার পরে সে তার হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছে। এটা ভাবতেই জাদুয়ার মুখে একটি প্রশান্তির হাসি ফুটে উঠল। সালাত আদায় শেষে নিচে নামতেই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হলো সুলতানা ভিলা। আজ কেমন আমেজ আমেজ ভাব, আয়োজন চলছে নানা রকম খাবারের। তৎক্ষণাৎ স্মৃতিচারণ হলো আজ সোহানাকে দেখতে আসবে। জাদুয়াও খুশি হয়ে লেগে পড়লো কাছে, যার দরুন তার মাথা থেকে বেরিয়ে গেল মেডিসিনের ব্যাপারটা। সোহানাকে দেখতে আসার দরুন আজ সকলে স্কুলে যাওয়া বন্ধ হয়। সময় হতেই ছেলে পক্ষের লোক চলে আসে সুলতানা ভিলায়। সময় হতেই ছেলে পক্ষের লোক চলে আসে সুলতানা ভিলায় সোহানাকে দেখার উদ্দেশ্যে। সুলতানা ভিলায় তাদের আগমন ঘটতেই সকলে সাদরে আমন্ত্রণ জানায় তাদের। ড্রয়িং রুমে বসতে এক এক করে তৈরিকৃত খাবার পরিবেশন করা হয় তাদের সামনে। জাদুয়া ও স্নেহা যায় সোহানার কক্ষে তাকে তৈরি করার জন্য। জাদুয়া ও স্নেহা নানাভাবে লজ্জা দিতে থাকে সোহানাকে। তখনই নিচে থেকে ডাক পড়ে সোহানাকে নিচে যাওয়ার কথা শুনতেই সোহানার হাত পা কেমন কেঁপে ওঠে। এটা দেখে জাদুয়া প্রশ্ন করে, আপু কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন? জাদুয়ার প্রশ্নে সোহানা শুকনো ঢোক গিলে বলল, জানি না রে, আমার কেমন যেন ভয় লাগছে তাদের সামনে যেতে। সোহানার কথায় স্নেহা বলল, আজব, এতে ভয় পাওয়ার কি আছে? তাড়াতাড়ি চল, সবাই ডাকছে। স্নেহার কথায় সোহানা মুখ মলিন করে বলল, এই একই কথা আমি তোদের সময়ও বলবো, মনে রাখিস। কথা বলা শেষ হতেই জাদুয়া স্নেহা সোহানাকে নিয়ে চলে যায় নিচে ড্রয়িং রুমের উদ্দেশ্যে। সোহানাকে যেহেতু তাদের আগে থেকেই পছন্দ ছিল, তাই তারা রেদওয়ান খানের উদ্দেশ্যে বলল, ভাই, মেয়ে তো আমাদের পছন্দই, তাই আমরা সময় নিতে চাচ্ছি না। এখন সোহানা মায়ের রাসিফকে কেমন লেগেছে সেটা বললেই আমরা পাকা কথা বলে ফেলতাম। সোহানার সম্মতি পেয়ে সেদিনই রাদীপ সোহানার আংটি বদল করে শহীদ চৌধুরী আগামী শুক্রবার অর্থাৎ আজ থেকে 7 দিন পর আকদের তারিখ নির্ধারণ করে চলে যান নিজেদের গন্তব্যে। এত দ্রুত ঠিক করার কারণ রাদীপের নিজ ব্যবসার কারণে বিদেশে চলে যাওয়া। বিয়ের পরপরই রাদীপ সোহানাকে নিয়ে চলে যাবে বিদেশে। রিদওয়ান খান যেহেতু বিষয়টি সম্পর্কে অবগত, তাই তিনি আর দ্বিমত পোষণ করলেন না। কিন্তু আয়েশা বেগম চিন্তিত হয়ে পড়লেন, এত দ্রুত কিভাবে কি করবেন। আয়েশা বেগমের চিন্তিত মুখ দেখে রিদওয়ান খান আয়েশা বেগমকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, আমার বড় মেয়ের বিয়ে ইনশাল্লাহ কোনো কিছুতেই কমতি হবে না। কিন্তু এত দ্রুত? আয়েশা বেগমকে আর কোনো কথা বলতে না দিয়ে রিদওয়ান খান বললেন, আমার উপর বিশ্বাস রাখো। রিদওয়ান খানের কথায় আয়েশা খানও চোখের ইশারায় সায় জানালেন। সোহানার বিয়ে ঠিক হওয়ার খুশিতে সব ভাই বোন মিলে আড্ডা দিতে বসে পড়ে সোহানার কক্ষে। সোহানাকে তারা যেভাবে পারছে সেভাবেই লজ্জায় রাঙিয়ে তুলছে। সোহানা তারা লজ্জায় রাঙা মুখ নিয়ে স্নেহাকে বলল, ভুলে যাস না, আমার পর কিন্তু তোর সিরিয়াল। বিশ্বাস কর, তখন কিন্তু আমি শুধু তোকে না, যে ইডিয়েটটা তোকে বিয়ে করবে তাকে এমন লজ্জা দিব যাতে সে লজ্জায় তোকে বিয়ে করতে না আসে। সোহানার কথায় হঠাৎ স্নেহার মস্তিষ্কে সাব্বিরের মুখের প্রতিচ্ছবি ফুটে উঠল। সাথে সাথে লজ্জায় রক্তিম হয়ে উঠল তার মুখ। আজকাল কেন জানি স্নেহার হুটহাট সাব্বিরের কথা স্মরণ হয়। তাকে নিয়ে ভাবতে ভালো লাগে।
তার দর্শন পাওয়ার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে থাকে। কোনো এক অজানা কারণে স্নেহার পায়ে বেঁধে দেওয়া রুমালটা এখন অবধি সাব্বিরকে না দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে স্নেহার নিজের কাছে। কেন জানি নিজের কাছ থেকে দূরে সরাতে ইচ্ছে করে না এই সামান্য এক খণ্ড কাপড়ের টুকরোকে। এতে যে যা ভাবার ভাবুক, তাতে স্নেহার কি? ওই যে কথায় আছে না, পাছে লোকে কিছু বলে। আরে আশ্চর্য, পাছে লোকে কিছু বলবে কি করে? কেউ তো জানেই না স্নেহার কাছে কারো এক গচ্ছিত ধন আছে। স্নেহাকে ভাবনার জগতে বিচরণ করতে দেখে জাদুয়া ডেকে প্রশ্ন শুধায়, কি হয়েছে আপু? কোন জগৎ থেকে ঘুরে আসলে? আমাদেরও বলো, আমরাও একটু ঘুরে আসি। জাদুয়ার কথায় সোহানা স্নেহার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে, কি রে, তুই এরকম লাল হয়ে আছিস কেন? তুই আবার কারো প্রেমে টেমে পড়লি নাকি? সোহানার কথায় স্নেহা চোরের মতো আমতা আমতা করে বলে, ধ্যাত, আমি কি আজকে বাজে কথা বলছো? এরকম কিছুই না। স্নেহার প্রতি উত্তরে সোহানা সন্দেহান কণ্ঠে শুধালো, তোর কথায় কেমন গন্ধ গন্ধ লাগছে, মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। সোহানার কথার পৃষ্ঠে রফিন বলল, না আপু, আমি তো বলি কুছ না, পুরো ডালই কালো। মানে? মানে আজকে স্নেহা আপুর হাতে একটা রুমাল দেখা যায়। সে রুমালটার দিকে তাকিয়ে কেন জানি হেসে ওঠে। আমার মনে হয় আপুকে জিনে ভর করেছে। রাফিনের কথায় জাদুয়া মুচকি হেসে স্নেহাকে বলে ওঠে, জানো তো আপু, রুমাল নেওয়া ভালো নয়, রুমাল নিলে ঝগড়া হয়। সকলকে স্নেহা নিজের পেছনে লাগতে দেখে মেয়েকে রাগ দেখিয়ে বলে ওঠে, দেখো, আর একটা যদি তোমরা আমাকে নিয়ে কোনো কথা বলো, বিশ্বাস করো, তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। স্নেহার রাগ দেখে সকলেই হেসে ওঠে। খুনসুটিতে কাটায় তারা তাদের দিনটি। এখন থেকেই সুলতানা ভিলায় তোড়জোড় শুরু হয়ে গেছে। সোহানার আকদের সকল আয়োজন হবে নাই বা কেন, হাতে যে বেশি সময় নেই। আজ থেকেই পুরো বাড়ি লাইটিং করানোর কাজে নেমে পড়েছে অসংখ্য লোক। খানবাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুতেই কমতি রাখা যাবে না। হাতে সময় না থাকার দরুন বুধবার মেহেদি, বৃহস্পতিবার হলুদ সন্ধ্যা এবং শুক্রবার আকদের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নির্ধারণ করা হয়। স্নেহা, জাদুয়া, রাফিন নিচে নামতেই তাদের চোখে পড়লো সুলতানা ভিলা পাল্টে যাওয়ার রূপ। যা দেখে তারা উৎফুল্লিত হয়ে পড়লো। বোঝাই যাচ্ছে এই 7 দিন তাদের খুব আনন্দেই কাটবে। নানা রকম আয়োজনে মুখরিত হয়ে থাকবে সুলতানা ভিলা। আসলেই কি তাই? এই 7 দিনে কি সবকিছু সত্যি আনন্দে কাটবে, নাকি পরিবর্তন ঘটবে কোনো সম্পর্কে, নাকি সূচনা হবে কোনো নতুন প্রণয়ের? কি হবে তার পরিণাম? হবে কি আগুন পানি একাকার? আচ্ছা কালো ছায়া আবৃত করে নিয়েছে ধরনী নিজেকে। জানান দিচ্ছে প্রতিটি প্রাণী কোলকে নিজ নিরে ফিরে যেতে। নিজ কর্ম শেষে ফিরেছে হাসিল। না চাইতেও সম্প্রতি তার বেহা আবদ্ধ নেত্রযুগল খুঁজে বেড়ায় এক ভীতু রমণীর অবয়ব। কিন্তু আজ কোথাও তার উপস্থিতি খুঁজে পাচ্ছে না হাসিল। কেমন অস্থির অস্থির লাগছে তাকে দেখতে না পেয়ে। নিজ অস্থির মনেই হাসিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে বের হতেই হাসিলের কক্ষে উপস্থিত হন সুলতানা খান। সুলতানা খানকে দেখে হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করল, কি হয়েছে দাদি? হঠাৎ কি মনে করে আসলে? কিছু কি বলবে? হাসিলের প্রশ্নে সুলতানা খান প্রত্যুত্তরে বললেন, বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু তুই শুনতে চাস না। সুলতানা খানের প্রত্যুত্তরে হাসিল কোনো প্রকার ভঙ্গিতা ছাড়াই বলল, দাদি কি বলতে চাও সেটা বলো। তুমি জানো আমি স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। হাসিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, সোহানার বিয়ে যে 7 দিন পর হবে সেটা জানিস তো? হাসিলের এরূপ দায়সারা ভাবে কথা বলতে দেখে সুলতানা খান কিছুটা আফসোসের সুরে বলেন, তুই এরকম কেন হাসিল? কারোর ব্যাপারে তোর কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো ব্যাপারে তোর উপস্থিতি পাওয়া যায় না, কারো প্রতি কি তোর ভালোবাসা নেই? তোকে বিয়ের কথা বলতে বলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। জানি তোকে বলা আর দেওয়ালের মাথা টোকা একই ব্যাপার, তাই এই ব্যাপারে তোকে আর কিচ্ছু বলবো না। কিন্তু ভাই হিসেবে তো তোর কিছু দায়িত্ব আছে। অন্তত কাউকে ভালো না বাসিস, দায়িত্বটুকু পালন কর। পারলে আমাদের সাথে কাল শপিং মলে আয়। সুলতানা খানের কথায় হাসিল গম্ভীর সুরে বলল, সরি দাদি, আমার সময় নেই এইসব অপ্রয়োজনীয় কাজে যাওয়ার। তার চেয়ে বরং আমি ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, তোমাদের যা মন চায় তাই শপিং করে নিও। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান ক্ষিপ্ত হয়ে বললেন, তোর কি মনে হয় এই সুলতানা খানের টাকার অভাব হয়েছে যে তোর কাছ থেকে তাকে টাকা নিতে হবে?
দাদি, আমি এরকম কিছু বলিনি। তুমি ব্যাস, তোকে আর কিছু বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। বলেই সুলতানা খান হাসিলের কক্ষ হতে প্রস্থান করার সময় হাসিলের দিকে ঘুরে অশ্রু ভরাট নেত্রে মলিন কণ্ঠে বললেন, তুই তো অনেক ব্যস্ত মানুষ, আমার মৃত্যুর পর তোকে আমার কবরের মাটি দিতে হবে না? বলেই সুলতানা খান চলে যাবেন। তখনই হাসিল বিপরীত দিক থেকে ডেকে বলে উঠল, দাদি, আমি সাব্বিরকে বলে দিব কালকের সকল মিটিং ক্যান্সেল করে দিতে। কখন যেতে হবে তুমি আমাকে বলে দিও। হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান খুশি হয়ে অবিশ্বাসের ন্যায় বললেন, সত্যি? হুম। সুলতানা খান হাসিলের কথায় একটি প্রশান্তের নিঃশ্বাস ত্যাগ করে হাসিলের সামনে এগিয়ে গিয়ে তার দুহাত নিজের হাতের অন্তরালে নিয়ে বললেন, ধন্যবাদ ভাই, তোকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল সকালে যাব, আশা করি তুই তোর মত ঘুরাবি না। সুলতানা খানের প্রতি উত্তরে হাসিল তার নেত্রযুগল ছোট ছোট করে ভারী স্বরে বলল, দাদি, তুমি খুব ভালো করে জানো এই তাসওয়ার আবরার হাসিল কোনোদিনও নিজ কথার নড়চড় করে না। হাসিলের প্রতি উত্তরে সুলতানা খান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে মুখে প্রশান্তির হাসির রেখা টেনে প্রস্থান করলেন হাসিলের কক্ষ হতে। সুলতানা খানের প্রস্থানের সাথে সাথে হাসিল সাব্বিরকে কল করে সকল মিটিং ক্যান্সেল করতে জানায় এবং সকালে সাব্বিরকে সুলতানা ভিলায় উপস্থিত থাকার নির্দেশনা দেন। আজ হাসিল ডাইনিং টেবিলেও জাদুয়ার উপস্থিতি পায়নি, ফলস্বরূপ নিজ কক্ষে প্রবেশ করে চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের প্রতিচ্ছবি ফুটিয়ে হাত মুষ্টিবদ্ধ করে পায়চারি করতে থাকে বেসামাল ভাবে। সে কোনো মতেই নিজের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন তার পক্ষে অস্থিরতা ও ক্রোধের প্রতিফলন ঘটছে তা সে নিজেও জানে না। সে শুধু জানে ক্ষণিক্ষণের জন্য হলেও এই অবাধ্য মেয়েটির দর্শন পেতে চায় হাসিলের অবাধ্য নেত্রযুগল। ফলস্বরূপ আবারও হাসিলের আগমন ঘটে জাদুয়ার কক্ষের সম্মুখে। ধীর হাতে দরজা স্পর্শ করতেই খুলে যায় দরজাটে। হাসিল শব্দহীন পদচারণে জাদুয়ার কক্ষে প্রবেশ করতেই সম্পূর্ণ গা তার ক্রোধে চলে ওঠে, কারণ এখানেও জাদুয়ার উপস্থিতি নেই। কি করে থাকবে জাদুয়ার উপস্থিতি নিজ কক্ষে? আজ যে সব ভাই বোনের অবস্থান সোহানার কক্ষে। তারা ঠিক করেছে এই এক সপ্তাহ তারা সোহানার কক্ষেই ঘুমাবে। এই সকল ঘটনা থেকে অজ্ঞ হাসিল জাদুয়াকে দেখতে না পেয়ে নিজ কক্ষে চলে গিয়ে নিজের অজান্তেই উদ্ভট কথা চিন্তা করে উন্মাদের মতো আচরণ শুরু করে। সে না পারছে কারো কাছ থেকে জাদুয়ার খোঁজ নিতে, না পারছে তাকে খুঁজে বের করতে। ফলস্বরূপ নিজ অস্থিরতায় আরো একটি নির্ঘুম রাত্রি যাপন করে হাসিল। দিবাকরের আগমনে ধরনী অন্ধকার খোলস থেকে নিজেকে অনাবৃত করে প্রত্যেক প্রাণীকুলকে জানান দেয় প্রভাতের আগমনের বার্তা। হাসিল নিজে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ধরণীকে অন্ধকারের খোলস থেকে নিজেকে অনাবৃত করতে। নিজ মনেই হাসিল গম্ভীর কণ্ঠে বিড়বিড়িয়ে বলে উঠল, কি আশ্চর্য, তাই না? অন্ধকারাচ্ছন্ন ধরণীকে কিরণে আলোকিত করতে একটিমাত্র দিবাকরই যথেষ্ট। আরে ভাইয়া, আপনি এখানে? হাসিল আসতে বলেছিল। আজকে নাকি শপিং করতে যাবে তোমরা? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলল, আপনি কি করে জানলেন? হাসিল বলেছে হাসিলও তোমাদের সাথে যাচ্ছে। হাসিলের যাওয়ার কথা শুনে স্নেহা অবাক হয়ে যায়, কারণ আজ অব্দি হাসিল তাদের সাথে কোথাও যায়নি। তবুও নিজের অবাকতা কাটিয়ে স্নেহা প্রশ্ন করল, আপনি যাবেন না? স্নেহার প্রশ্নে সাব্বির একটা বড় নিঃশ্বাস ছেড়ে প্রত্যুত্তর করল, হাসিলের আদেশ, যেতেই তো হবেই। সাব্বিরের যাওয়ার কথা শুনে স্নেহা খুশিতে গদগদ হয়ে সাব্বিরকে বড় একটা দাঁত বের করা হাসি উপহার দিয়ে চলে যায় সেইখান থেকে। স্নেহার এই উদ্ভট আচরণ দেখে সাব্বির বিড়বিড়িয়ে বলে ওঠে, যা বাবা, এর আবার কি হলো? কিছুক্ষণের মধ্যে নিরুপমা রক্তিম নেত্রে ব্ল্যাক স্যুটে সানগ্লাস পরিহিত অবস্থায় নেমে আসে হাসিল নিজের গাড়ির উদ্দেশ্যে। জাদুয়া সকলের জন্য অপেক্ষারত অবস্থায় তখন দাঁড়িয়েছিল সেখানে। জাদুয়াকে নজরে পরিলক্ষিত হতেই হাসিল ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দ্রুত পদচারণে জাদুয়ার সম্মুখে এসে জাদুয়ার দুবাহু চেপে ধরে গর্জে উঠে প্রশ্ন করে, কাল কই ছিলি তুই? তোকে আমি কোথাও কেন দেখলাম না? তুই তোর নিজের রুমেও ছিলি না। বল, কই গিয়েছিলি? তুই কি কারোর সাথে দেখা করতে গিয়েছিলি? কলিজা একটুও কাঁপলো না তোর? সেদিনের মারের কথা ভুলে গেছিস? হাসিলের এরূপ আচরণে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে মুখ থেকে কোনো বাণী উচ্চারণ করতে সক্ষম হচ্ছে না। জাদুয়াকে এইরূপ নিশ্চুপ থাকতে দেখে হাসিল জাদুয়ার থুতনি শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে, কিরে, চুপ হয়ে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। বিশ্বাস কর, আমার প্রশ্নের যদি বিন্দু পরিমাণ সত্যতাও আমি পাই, তাহলে আমি তোকে এখানেই মেরে দেব।
হাসিলের এহেন হিংস্র রূপে জাদুয়া ভয়ে ক্রন্দনরত অবস্থায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইয়া আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কাল সকলের সাথে সোহানা আপুর রুমে ঘুমিয়েছিলাম, প্লিজ ছাড়ুন। জাদুয়ার একটি উত্তরে হাসিল নিজের ক্রোধ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। সে জাদুয়াকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আদেশ করল। আমার গাড়িতে ওঠো, তুমি আমার সাথে যাচ্ছ শপিং মলে। হাসিলের রাগে জাদুয়া ভয়ে ভয়ে বলল, ভাইয়া নানুমণি স্নেহা ওরা তো সব অন্য গাড়িতে যাবে, আমি কি করে? জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল ভ্রু কুঁচকে গম্ভীর ভঙ্গিতে বলল। আমি বসতে বলেছি। হাসিলের এরূপ ভারী সুরে বলা কথা জাদুয়ার কর্ণকোহরে দ্বিতীয়বারে প্রতিধ্বনিত হতেই আর কোনো কথা না বলে কাঁপা কাঁপা পদচারণে উঠে পড়ল হাসিলের গাড়িতে। এই সকল ঘটনা সাব্বিরের দৃষ্টিপাত হয়েছে দূর থেকেই। এই সকল ঘটনা দেখে সাব্বির আনমনে হেসে উঠে বলল, মেয়েটা তোকে পুরোই কাবু করে ফেলছে রে হাসিল। সুলতানা খানের আগমনে সাব্বির সুলতানা খানকে সাথে নিয়ে এগিয়ে যায় হাসিলের গাড়ির উদ্দেশ্যে। সুলতানা খান হাসিলের গাড়িতে উঠতেই জাদুয়াকে দেখে অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেলেন। কারণ হাসিল কোনো মেয়েকে নিজ গাড়িতে ওঠানোর মতো পুরুষ নয়, সেটা যদি তার বোনও হয়। কারণ আজ অবধি হাসিল স্নেহা ও সোহানাকেও নিজের গাড়িতে নিয়ে কোথাও যায় না। আর তাছাড়া হাসিল তো জাদুয়াকে সহ্যই করতে পারে না, তাহলে আজ হঠাৎ এমন কি হলো? সুলতানা খানের চিন্তার মধ্যেই গাড়ি নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে জাদুয়ার শরীর হঠাৎ করেই খারাপ হওয়া শুরু করে। মূলত জাদুয়ার প্রচন্ড ভয় ও সকালে কিছু না খাওয়ার দরুন শরীরটা খারাপ হয়ে যায়। তাই শপিং মলে পৌঁছানোর পরেও জাদুয়ার শরীরে বিন্দু পরিমাণ শক্তির সঞ্চার করতে সক্ষম হলো না সে। তাই কোনো মতেই গাড়ি থেকে বের হতে পারল না জাদুয়া। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন জাদুয়াকে নিয়ে। জাদুয়া সুলতানা খানকে আশ্বাস দিয়ে বলল, নানুমণি তুমি চিন্তা করো না, আমি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। জাদুয়ার কথায় সুলতানা খান বললেন, তাহলে চল আমরা বাড়ি ফিরে যাই, সেখানে গিয়েই শান্তিতে রেস্ট নিবি। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে জাদুয়া চিন্তিত হয়ে বলল, না নানুমণি, এভাবে চলে গেলে সকলে চিন্তা করবে, তার চেয়ে তোমরা বরং ওদের সাথে যাও, আমি এখানে একটু রেস্ট নেই। না না, তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। এতক্ষণ যাবৎ হাসিল গাড়ির মিররের মাধ্যমে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ করে জাদুয়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। সকালে কিছু খেয়েছো? আবারও হাসিলের গম্ভীর কণ্ঠ জাদুয়ার কর্ণকোহরে প্রতিধ্বনিত হতেই ভয়ে বলে ওঠে, না। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খান অবাক হয়ে বললেন, এতটা সময় ধরে তুই না খাওয়া, তুই আমাকে একটাবার বলতে পারতিস। সকলে ব্যস্ত থাকার দরুন হয়তো খেয়াল করেনি তুই যে কিছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি কিছু নিয়ে আসছি, তুই খেয়ে নে। সুলতানা খানের কথায় জাদুয়া অসহায়ের ন্যায় বলল, নানুমণি প্লিজ, আমি এখন কিছু খাবো না, এখন কিছু খেতে গেলে আমার প্রচণ্ড বমি হবে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে সুলতানা খান কিছু বলার পূর্বেই সাব্বির বলে উঠল, দাদি আপনি কোনো চিন্তা করবেন না, ওরা সকলে মাথা ঢুকে পড়েছে। আপনি তার চেয়ে বরং আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাই। হাসিল না হয় জাদুয়ার কাছে থাকুক, ও না হয় জাদুয়াকে কিছু খাইয়ে দিবে। জাদুয়ার একটু ভালো লাগলেই না হয় হাসিল জাদুয়াকে নিয়ে আসবে। জাদুয়ার কথার প্রত্যুত্তরে হাসিল জাদুয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সুলতানা খানের উদ্দেশ্যে বলল, দাদি সাব্বির যা বলেছে তাই করো। দাদি তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? হাসিলের কথায় সুলতানা খান একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যায় সাব্বিরের সাথে। তাদের স্থান ত্যাগ করতেই হাসিল ক্রোধান্বিত দৃষ্টিতে জাদুয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ নই যে তোমায় খেয়ে ফেলবো। আর দ্বিতীয়বার যদি দেখি না খেয়ে থাকতে, বিশ্বাস করো তাহলে আমি তোমাকে থাপড়িয়ে খাওয়াবো। এখানে একটু রেস্ট নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। হাসিলের কথার প্রত্যুত্তরে জাদুয়া কাঁপা কাঁপা কণ্ঠে তড়িৎ গতিতে বলল, না না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি ঠিক। শাট আপ ইউ ইডিয়েট, আমি কি তোমার কাছে কোনো পারমিশন চেয়েছি? হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া আর কোনো কথা না বলে ভয়ে বিড়ালের ছানার মতো গুটিয়ে বসে থাকে। কারণ জাদুয়ার আজ হাসিলের এহেন আচরণ ঠিক বোধগম্য হচ্ছে না। হাসিল চলে যায় জাদুয়ার জন্য খাবার
আনার জন্য। জাদুয়ার জন্য খাবার নিয়ে ফেরার সময় মিনিটের মধ্যেই আচমকা একটা বিশাল মালবাহী ট্রাক এসে নিজ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে বিকট শব্দে ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় হাসিলের গাড়িটি, যেথায় বিশ্রামরত অবস্থায় ছিল জাদুয়া। সেকেন্ডের মধ্যেই চূর্ণ বিচূর্ণ গাড়িটিকে ধাউ ধাউ করে জ্বলে ওঠে ভয়ঙ্কর আগ্নেয় শিখা। সেখানে উপস্থিত সকল পথচারী এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখে চিৎকার করে ওঠে, আফসোস করতে থাকে। হাসিল নির্বাক হয়ে হাতে থাকা খাবারের প্যাকেটটি ফেলে দিয়ে স্তব্ধ হয়ে যায়। হাসিলের মনে হচ্ছে এই মুহূর্তে পুরো ধরনী কাঁপছে, নিজেকে কোনোভাবেই তার দাঁড় করিয়ে রাখতে সক্ষম হচ্ছে না। শ্বাস প্রশ্বাস ক্রমশই বন্ধ হয়ে আসছে হাসিলের। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দিক বিদিক শূন্য হয়ে বিকট সুরে জাদুয়া বলে ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল হাসিল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দিক বিদিক শূন্য হয়ে ব্যথিত সুরে জাদুয়া বলে ভয়ঙ্কর বিকট শব্দে একটি চিৎকার দিয়ে উঠল হাসিল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজ শরীরে ভয়ঙ্কর কম্পন নিয়ে হাসিল দৌড়ে যায় জ্বলন্ত গাড়ির সামনে। এই প্রথম হাসিলের নেত্রে পরিলক্ষিত হচ্ছে প্রচন্ড ভয়ের। এই প্রথম হাসিল কোনো কিছু হারানোর ভয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে বারংবার। এই প্রথম হাসিল নিজ মন মস্তিষ্কে উপলব্ধি করলো এই তুচ্ছ নারী বিহনে বিনাশ ঘটবে এই কঠোর হৃদয় পুরুষের। নিজ মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে থাকে চূর্ণ বিচূর্ণ অগ্নিধরা গাড়ির জানলার কাছে। এদিক ওদিক কোনো দিকেই ধ্যান নেই হাসিলের। তার মন মস্তিষ্কে শুধু একটি নামেরই বিচরণ চলছে, জাদুয়া। সে বারংবার চিৎকার করে উন্মাদের মতো জাদুয়া নামটি ধরে ডাকছে আর অনবরত আঘাত করছে গাড়ির জানালার কাছে। লক্ষ্য যে কোনো মূল্যে বের করতে হবে জাদুয়াকে এখান থেকে। উপস্থিত সকল মানুষ অবাক হয়ে দেখছে হাসিলের করা উন্মাদের নেই পাগলামিগুলো। তারা কোনো মতেই হাসিলকে সরাতে পারছে না সেখান থেকে। প্রতিটি মানুষ হাসিলকে চিৎকার করে বলছে গাড়ির নিকটে থাকা বিপজ্জনক, কিন্তু হাসিলের তাতে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। বরং গাড়িতে অনবরত আঘাত করার ফলে ক্ষত হওয়া হাতে আরো গভীর ক্ষতের সৃষ্টি হয়, ফলে গড়াতে থাকে অজস্র লোহিত রক্ত। কিন্তু সেদিকে কোনো হুঁশই নেই হাসিলের। তার মন মস্তিষ্কে শুধু একটি ধ্বনি প্রতিফলিত হচ্ছে, যে করেই হোক বাঁচাতে হবে তার আটকে থাকা নিঃশ্বাসকে। এমত অবস্থায় মরে থাকা সুলতানা ভিলার সকলের কর্ণকোহরে ভয়ঙ্কর বিকট শব্দ ও মানুষজনের হইচই পৌঁছতেই সাব্বির সহ সকলেই চলে আসে মলের বাইরে। হাসিলকে এহেন উন্মাদনায় দেখে চমকিত হয়েছে সকলের নেত্র। সুলতানা খান হাসিলের গাড়ির এরূপ অবস্থা দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে। জাদুয়ার কথা চিন্তা করে, জাদুয়ার কথা স্মরণ হতেই সুলতানা ভিলার সকলে ঘাবড়ে যায় জাদুয়ার জন্য। সাব্বির ছুটে চলে যায় হাসিলকে থামানোর জন্য, কিন্তু হাসিল আজ বেসামাল, তাকে আটকানো আজ কারো সাধ্যে নেই। কয়েক মিনিটের মধ্যেই কি থেকে কি হয়ে গেল তা কারো মস্তিষ্কে বোধগম্য হতে সক্ষম হচ্ছে না। এমন সময় ভিড় ঠেলে বেরিয়ে আসলো সকলের কাঙ্ক্ষিত মুখশ্রী রমণীটি, যে গাড়ির এহেন হারাত ও হাসিলকে এইভাবে তার নাম ধরে উন্মাদের ন্যায় চিৎকার করতে দেখে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ভাইয়া বলে উচ্চস্বরে ডেকে উঠল। একটি পরিচিত কাঙ্ক্ষিত কণ্ঠস্বরে যথেষ্ট ছিল অশান্ত পুরুষটিকে শান্ত করতে। প্রতিধ্বনিত কণ্ঠস্বরটি অনুসরণ করে সেই দিকটায় তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হলো ভয়ঙ্কর সেই মানবিনী, যার মধ্যে আটকে আছে এই হৃদয়হীন পুরুষটির হৃদযন্ত্র। জাদুয়াকে দেখার সাথে সাথেই হাসিলের কাঠখোট্টা মরুভূমির ন্যায় হয়ে থাকা বক্ষে পানির শীতলতার ন্যায় প্রশান্তি ছড়িয়ে পড়ল। অজান্তেই এই প্রথমবারের মতো দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়লো হাসিলের নেত্রকোনা হতে। হাসিলের সাথে সাথে সুলতানা ভিলার সকলেও জাদুয়াকে দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে জাদুয়ার কাছে যাওয়ার জন্য অগ্রসর হতেই হাসিল চোখের পলকে তুড়িতে পেকে এসে দু হাতে শক্ত করে আলিঙ্গন করে দিল জাদুয়াকে। জাদুয়া ও গাড়ির এহেন হারাত দেখে নিচের সাথে কি হতে পারত চিন্তা করে ভয়ে ভয়ে হাসিলের দুবক্ষে শার্ট শক্ত করে মুষ্টিবদ্ধ করে ভাঙা ভাঙা কান্না মিশ্রিত স্বরে বলল, আমার বমি পেয়েছিল, তাই বাহিরে। জাদুয়ার বলা কথাগুলো হাসিল সম্পূর্ণ করতে না দিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে জাদুয়ার মুখশ্রী নিজ বক্ষ হতে উঠিয়ে দুহাতে ধরে এলোমেলো ভাবে নিচের অধরের পরশ আঁকতে লাগলো জাদুয়ার কপালে, গালে, থুতনিতে। হাসিলের আচরণ ছিল ক্ষুধার্ত বাঘের মতো, যে অনেকদিন যাবৎ ক্ষুধার্ত থাকার দরুন হঠাৎই নিচের সামনে খাবারের সন্ধান পেয়েছে এমন।
হাসিলের এহেন আচরণে অবাক হয়ে যায় সুলতানা খান সহ সকলে। হাসিলের করা পাগলামিতে জাদুয়া আরো ভয় সেটে গিয়ে কাপা কাপা দু হাতে সজোরে ধাক্কা বসায় হাসিলের বক্ষে। অনাকাঙ্ক্ষিত আঘাতে দু কদম পিছিয়ে গিয়ে নিজ সম্বিত ফিরে পায় হাসিল। জাদুয়া ভয়ে ভয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, ভাইয়া আপনি কি 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 করছেন? পাগল হয়ে গেছেন? সুলতানা খান চিন্তিত হয়ে তড়িৎ গতিতে জাদুয়ার সামনে এসে জাদুয়াকে নিজ বক্ষে আগলে নিয়ে হাসিলকে উদ্দেশ্য করে বলেন, হাসিল, তুই এরকমটা কেন করলি? তুই সুলতানা খানের কথায় কোনো প্রত্যুত্তর না করে হাসিল ক্যাব ভাড়া করে চলে যায় নিজ ফ্ল্যাটের উদ্দেশ্যে। হাসিলকে এইভাবে যেতে দেখে সাব্বিরও চিন্তিত হয়ে চলে যায় হাসিলের পিছু পিছু। হাসিল কোনো দিক পরিলক্ষিত না করে ভাড়া নামিয়ে দিয়ে উদ্ভটের মতো প্রবেশ করে নিজ কক্ষে। অন্যদিকে ড্রাইভার অনবরত ডেকেই চলেছে হাসিলকে ভাড়া মেটানোর জন্য। সাব্বির তৎক্ষণাৎ ড্রাইভারের সামনে এসে ভাড়া মিটিয়ে চলে যায় হাসিলের কক্ষে। কক্ষে প্রবেশ করতেই আতঙ্কে সাব্বিরের চক্ষু চরক গাছ হয়ে যায়। হাসিল নিজ ক্ষতবিক্ষত হাতে কক্ষে থাকা পাঞ্চিং ব্যাগে সজোরে ঘুষি মারতে থাকে দিক বিদিক শূন্য হয়ে। ফলস্বরূপ হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে চারদিকে। তারপরেও হাসিল থামছে না কোনো মতেই। হাসিলের এহেন হালত দেখে সাব্বির শক্ত করে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলতে থাকে। সাব্বিরের কথায় হাসিল গর্জে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সাব্বির ছাড় আমাকে, নইলে আমি তোকে আঘাত করে বসবো, যেটা আমি করতে চাচ্ছি না। ছাড় বলছি। তারপরেও সাব্বির হাসিলকে না ছেড়ে তাকে শান্ত করার চেষ্টায় লেগে থাকলেও ফলস্বরূপ হাসিল ক্রোধান্বিত হয়ে সাব্বিরকে আঘাত করে বসে। এতেও সাব্বির কোনো ভ্রুক্ষেপ না করে হাসিলকে সামলানোর চেষ্টায় লেগে থাকে। সাব্বিরকে আঘাত করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে রক্তাক্ত হাতের চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়ে হাসিল। সাব্বির ধীর পদচারণে হাসিলের সামনে বসতেই হাসিল ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, লেগে গেছে রে সাব্বির। হাসিলের কথা সাব্বির বুঝতে না পেরে প্রশ্ন করল। তুই কিসের কথা বলছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল নিজ ঘোলা হয়ে যাওয়া নয়ন তুলে সাব্বিরের দিকে তাক করে শুধায়, বদদোয়া। মানে? বদদোয়া লেগে গেছে রে, সেই মেয়েটির বদদোয়া লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে। সাব্বির হাসিলের এরূপ অবস্থা দেখে বলে, তুই একটু শান্ত হ। শান্ত কিভাবে হব সাব্বির, কিভাবে? গর্জে উঠে বলল হাসিল। তুই জানিস আজ ক্ষণিকক্ষণের জন্য মনে হয়েছিল ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে শেষ করে দেবো আমি, নিজের এই দু হাত দিয়ে। সাব্বির আজ প্রথমবারের মতো নিজ হৃৎপিণ্ডের দিকে আঙুল তাক করে, এখানটায় ভয় অনুভূত হয়েছিল। আজ প্রথমবার কোনো কিছু হারানোর ভয়ে আবার সর্বাঙ্গ কেঁপে ছিল। আজ প্রথমবার কারোর জন্য আমার নয়ন থেকে অশ্রু গড়িয়েছে। আজ প্রথমবার নিজেকে খুব দুর্বল মনে হয়েছিল। কিছুক্ষণ থেমে শান্ত সরে, দেখ সাব্বির, দেখ ওইটুকুনি মেয়ে আমার কি হাল বানিয়ে দিয়েছে। এখন ওকে ছাড়া নিঃশ্বাস নিতেও যে আমার খুব কষ্ট হয় রে। আমি এখন কি করব? বল আমায়, কি করব আমি? বসা থেকে উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে হাসিল আবার বলল, এতদিন আমি আমার অনুভূতি সম্পর্কে শিওর ছিলাম না, কিন্তু এখন আমি জানি ওর প্রতি আমার ভয়ঙ্করভাবে আসক্তি জন্মেছে। আমি ওকে চাই সাব্বির, যে কোনো কিছুর বিনিময়ে হলেও চাই আমার ওকে, বাই হুক অর বাই ক্রুক। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির ঘাবড়ে গিয়ে বলল, তুই একটু শান্ত হ, তাড়াহুড়া করে কিছুই করতে যাস না। মেয়েটি তোকে এখনো ভয় পায়, আগে ওর ভয় ভাঙানোর চেষ্টা কর। সাব্বিরের প্রত্যুত্তরে হাসিল ক্রোড় হেসে বলল, আই ডোন্ট কেয়ার ইফ শি ফিয়ার্স মি অর নট, যে কোনো মূল্যে আমি ওকে হাসিল করেই ছাড়বো। বলে হাসিল বেরোতে যায় সুলতানা ভিলার উদ্দেশ্যে। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে থেকে সাব্বির একটি দুশ্চিন্তার নিঃশ্বাস ফেলে হাসিলের উদ্দেশ্যে বলল, তুই ভুলে যাচ্ছিস হাসিল, পানিকে শক্ত হাতে মুষ্টিবদ্ধ করে ধরতে গেলে এক ফোঁটা পানির অধিকাংশ বিশেষ থাকে না। নিজ হাতে জাদুয়া ঠিক পানির মতো শক্ত, যা করে ধরতে যাবি তা তো হাত থেকে বেরিয়ে যাবে। যত ভয় দেখাবি ততই সে ভয় পাবে, ভালোবাসা না। তাই আমি তোকে উপদেশ দেব, ভালোবাসা দিয়ে ওকে হাসিল করার চেষ্টা কর। সাব্বিরের কথার প্রত্যুত্তরে হাসিল নিজ পদযুগল থামিয়ে সাব্বিরের দিকে দৃষ্টিপাত করে একটা ভয়ঙ্কর হাসির রেখা টেনে বলল, জানিস তো, মানুষের নজর খুবই ভয়ঙ্কর। হাদিসে আছে, নজর একজন সুস্থ মানুষকে কবরে আর একটি উটকে রান্নার পাতিলে নিয়ে আসে। ওকে আমার জীবনে আসতে আমি আমন্ত্রণ জানাইনি সাব্বির,
ও নিজে আমার অন্ধকার কুৎসিত জীবনে স্বইচ্ছায় নিজের পবিত্র পদযুগল রেখেছে। দ্যাটস ওয়াই আমার এই ভয়ঙ্কর নজর ওর উপর পড়ে গেছে। এই নজর কোনো কিছুর বিনিময়েও কাটবে না সাব্বির। তাই ও আমাকে ভালোবাসুক অথবা ঘৃণা করুক, আই ডোন্ট কেয়ার, কজ ওকে আমারই হতে হবে। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, হাসিল চলে গেল কাঙ্ক্ষিত গন্তব্যে। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির আফসোসের সুরে বিড়বিড়িয়ে বলল, তুই ভুল করছিস হাসিল, খুব বড় ভুল করছিস। জীবনে সব কিছু শক্তির বিনিময়ে পাওয়া গেলেও ভালোবাসার কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আজ সুলতানা ভিলায় কেমন শুনশান নীরবতা ছেয়ে আছে। এতদিন যে উৎসবের আনন্দ সবার মাঝে বিরাজ করছিল, তা আজকের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে সবার মধ্য থেকে উবে গেছে। সকলে আতঙ্কিত হয়ে আছে এটা ভেবে যদি ওই গাড়িতে জাদুয়ার উপস্থিতি থাকতো তাহলে কি হতো, এটা ভাবতেই সকলে ভয়ে আটকে উঠছে। সুলতানা খান তো সেই তখন থেকে জাদুয়াকে নিজ বুকে চেপে ধরেই আছে। জাদুয়া ও নানুমনির বক্ষের উষ্ণ স্পর্শে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে রয়েছে। সুলতানা খান জাদুয়ার মাথায় হাত বোলাচ্ছে আর হাসিলের করা পাগলামিগুলো মস্তিষ্কে আওড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন, তাহলে আমার ধারণাটাই সত্য, হাসিল জাদুয়াকে পছন্দ করে? না, পছন্দ না, ভয়ঙ্করভাবে চায় হাসিল জাদুয়াকে। কথাটি চিন্তা করে সুলতানা খান জাদুয়াকে আরো শক্ত করে চেপে ধরে নিজ পক্ষে। তিনি আবার মনে মনে আওড়ায়, এখন কি হবে? হাসিল যদি কোনোভাবে জাদুয়াকে চেয়ে বসে, তখন আমি কি করব? আমি হাসিলকে যেমন ভালোবাসি তেমন জাদুয়াকেও। আমিও চাই হাসিল সুখে থাকুক, কিন্তু ওর সুখের বিনিময়ে আমি জাদুয়ার জীবনটা তো কোনো মতেই নষ্ট করতে পারি না। জেনে শুনে কি করে আমি ওকে আগুনে ফেলে দিব? কথাটি ভাবতেই অশান্ত হয়ে গেল সুলতানা খানের বক্ষ পিঞ্জর। তখনই আয়েশা বেগম সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, মা, জাদুয়ার ওপর দিয়ে অনেকটা ধকল গিয়েছে আজ, আপনি বরং ওকে ছেড়ে দিন, ও ফ্রেশ হয়ে নিক। আয়েশা বেগমের কথায় সুলতানা খান জাদুয়াকে ছেড়ে দেয়। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হওয়ার সময় জাদুয়ার আজকের পরিহিত কামিজটির দিকে তাকাতেই নেত্র পরিস্ফুটিত হয় কামিজে লেগে থাকা রক্ত। জাদুয়া আতকে উঠে নিজ শরীর ভালোভাবে যাচাই করে বুঝতে পারে কামিজে লেগে থাকা রক্ত তার নয়। তখনই জাদুয়ার স্মৃতিচারণ হয় হাসিলের জাদুয়াকে জড়িয়ে ধরা। তৎক্ষণাৎ জাদুয়া বিড়বিড়িয়ে নিজ মনে প্রশ্ন করে ওঠে, এটা কি ওনার রক্ত? খুব বেশি ব্যথায় পেয়েছে কি উনি? আচ্ছা, আজ উনি এরকম পাগলামো কেন করছিলেন? কেন উনি আমাকে ওভাবে? বাকি কথাটুকু না বলে জাদুয়া বের হয়ে আসে ওয়াশরুম থেকে। তখনই জাদুয়ার কক্ষে প্রবেশ করে স্নেহা ও সোহানা। ওদেরকে দেখে জাদুয়া মুখে একটি হাসির রেশ টেনে প্রশ্ন করে, আরে আপু, তোমরা এখানে? কিছু বলবে? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে সোহানা চিন্তিত হয়ে বলল। তুই এখন ঠিক আছিস বোন? সোহানার প্রশ্নে জাদুয়া হালকা হেসে ওদের চিন্তা মুক্ত করতে বলল। আমি ঠিক আছি আপু, তোমরা চিন্তা করো না। জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা নিজ মুখশ্রীতে চিন্তার রেখা টেনে জাদুয়ার উদ্দেশ্যে বলল। জাদুয়া, একটা কথা বলি। বলো। স্নেহার মুখের দিকে তাকিয়ে চিন্তিত হয়ে, আপু কি হয়েছে তোমার? এরকম লাগছে কেন? স্নেহা একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে বলল। যদিও আজকের ঘটনাটার পর আমার মনে হচ্ছে হাসিল ভাইয়া তোকে পছন্দ করে। নেহার কথায় সায় জানিয়ে সোহানাও একই কথা বলে উঠল। ওদের প্রত্যুত্তরে জাদুয়া ভয় বলে উঠল। কি বলছো তো? তোমরা আপু এরকম কিছু না। জাদুয়াকে এইভাবে ভয় পেতে দেখে সোহানা বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস হয়তো। আচ্ছা, তুই একটু রেস্ট করে নে, অনেক ধকল গেছে, আর আজ তোর উপর দিয়ে। বলেই তারা দুজন প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে। জাদুয়া আর বেশি কিছু না ভেবে দুর্বল সুরের বিছানায় এড়িয়ে দিতেই নেতিয়ে পড়ে নিদ্রাতের রাজ্জায়। তখনই সুলতানা ভিলায় আগমন ঘটে হাসিলের। হাসিল নিজ কক্ষে প্রবেশ না করে হনহনিয়ে চলে যায় সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। হাসিলের উদ্ভটের নেই রূপ দেখে হলরুমে উপস্থিত সকলেই বিহবল হয়ে যায়, কারণ মূলত তারা এখনো অবধি হাসিলের এহেন অগোছালো রূপের সাথে পরিচিত নন। উপস্থিত মহিলা সদস্যদের হাসিলের এহেন রূপের কারণ কিছুটা বোধগম্য হলেও পুরুষ সদস্যদের কাছে বিষয়টি ছিল নতুন, কারণ আজকের ঘটে যাওয়া সকল ঘটনা থেকে তারা ছিল অজ্ঞাত। ফলস্বরূপ চিন্তিত হয়ে
সাহিল খান নিজ পুত্রের যাওয়ার পানে তাকিয়ে ডেকে প্রশ্ন শুধায়। হাসিল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? তোকে এমন লাগছে কেন? সাহিল খানের প্রশ্নের কোনো প্রকার প্রত্যুত্তর না করে হাসিল পদচারণ ফেলে নিজ গন্তব্যে। বিষয়টি এমন, সাহিল খান নামক জলজান্ত মানুষটি তার নেত্রে অদৃশ্য। তখনই মারিয়াম বেগম এনিয়ে বিনিয়ে আজকের ঘটে যাওয়া সকল ঘটনা তুলে ধরেন। মারিয়াম বেগমের কথা শুনে সাহিল খান থমকালেন, ভরকালেন, চমকিত হলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না তার তিক্ত কাঠখোট্টার ন্যায় অনুভূতিহীন ছেলেটি কারো জন্য এরূপ উন্মাদের ন্যায় আচরণ করবে। তিনি মনে মনে ভাবলেন, হাসিলের এরূপ আচরণ করার কারণটা কি? ও তো কারোর জন্য এরূপ ডিপার্টমেন্ট হওয়ার মতো ছেলে নয়। তাহলে ওর এরকম আচরণের কারণ কি? তাহলে কি জাদুয়াকে? না না, এরকম হওয়া সম্ভবই নয়। ওর মতো ছেলে কখনোই কাউকে আর যাই হোক ভালোবাসবে না। হাসিল সুলতানা খানের দরজার সম্মুখে দাঁড়িয়ে নক করতে সুলতানা খান কার আগমন ঘটেছে তা না জেনে প্রবেশের অনুমতি প্রদান করেন। হাসিল সুলতানা খানের অনুমতি পেয়ে প্রবেশ করতে সুলতানা খানের চক্ষু চরকগাছ হয়ে যায় হাসিলের দর্শনে। কারণ এই মুহূর্তে তিনি যদি কাউকে এড়িয়ে চলতে চান তাহলে সেই ব্যক্তিটি হবে হাসিল। সুলতানা খানের বক্ষ পিঞ্জর শুকিয়ে কাঠ কাঠ হয়ে গেছে। হাসিল কি বলবে এই দুশ্চিন্তায়। অন্য সময় হলে তিনি হাসিলকে সাদরে আমন্ত্রণ জানাতেন হাসিলের স্বল্পভাষী জবানে কিছু শোনার জন্য, কিন্তু এখন সেই দুশ্চিন্তায় আছে এটা ভেবে হাসিল না জাদুয়ার বিষয়ে কিছু বলে। সুলতানা খানের চিন্তা ভাবনার মধ্যেই হাসিল গম্ভীর কণ্ঠে বলল, দাদি, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হাসিলের প্রতিধ্বনি সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হতে সুলতানা খান ঘাবড়ে গিয়ে আমতা আমতা শুরু করলেন। তখনই সুলতানা খানের দৃষ্টিতে পরিলক্ষিত হলো হাসিলের বিভৎসভাবে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া হাতটি, যেখান থেকে আপাতত রক্ত পড়া বন্ধ হয়েছে কিন্তু আঘাতগুলো পরিলক্ষিত। সুলতানা খান চিন্তিত হয়ে হাসিলের হাতটি নিজ হাতের অন্তরালে নিয়ে ব্যথিত স্বরে বললেন, হাতের কি অবস্থা হয়েছে হাসিল? এখন অবধি তুই ডক্টরের কাছে যাসনি? আচ্ছা, ডক্টর বাদ দে, ন্যূনতম হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ তো করতে পারতি। দাদি, আই ওয়ান্ট টু সে সামথিং। হাসিলের কথার প্রত্যুত্তর না করে তিনি আবার বললেন, আচ্ছা তুই দাঁড়া, এক্ষুনি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। বলেই সুলতানা খান ব্যস্ত হয়ে পড়লেন ফার্স্ট এড বক্স খুঁজতে। তখনই হাসিল নির্বিঘ্ন কণ্ঠে বলে উঠল, দাদি, আমি জাদুয়াকে চাই। হাসিলের কথায় সুলতানা খান একটু অবাক হলেন না, বরং এটাই যেন হবার ছিল। কিন্তু তিনি হাসিলের বচন শুনেও না শোনার স্বরূপ নিজের কাজ করে যাচ্ছেন। তখনই হাসিল সুলতানা খানের দিকে তাকিয়ে কুটিল হাসির রেখা টেনে ভয়ঙ্কর ভাবে তৃতীয়বারের ন্যায় বলল, দাদি, আই ওয়ান্ট হার বাই এনি কস্ট। এবার হাসিলের প্রত্যুত্তরে সুলতানা খান গম্ভীর দৃষ্টিতে হাসিলের পানে তাকিয়ে বললেন, ভালোবাসো জাদুয়াকে? না। গম্ভীরভাবে বলল হাসিল। তাহলে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসক্তি, ভয়ঙ্কর আসক্তি জন্মেছে। শক্ত কণ্ঠে বলল হাসিল। হাসিলের এরূপ কথার প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, হাসিল, জাদুয়াকে নিয়ে তোর ভাবনার ইতি এখানেই টানা উচিত। সরি দাদি, সেটা আমি করতে পারবো না। আর এতদিন না তুমি আমার বিয়ের কথা বলতে, এখন আমি বলছি আই ওয়ান্ট টু ম্যারি হার। হাসিলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান গভীর দৃষ্টি তাক করে বললেন, তুই কি জানিস ওর সাথে তোর বয়সের পার্থক্যটা প্রায় 10 বছরেরও বেশি? আর তাছাড়া জাদুয়ার এখনো বিয়ের বয়স হয়নি। সো হোয়াট, তোমার সাথেও কিন্তু দাদুর বয়সের পার্থক্য এর থেকেও বেশি ছিল। এছাড়া তুমিও কিন্তু ছোট বয়সে বিয়ে করে এ বাড়িতে বউ হয়ে এসেছিলে। হাসিলের কথায় সুলতানা খান দমলেন না, বরং চেতে উঠে বললেন, হাসিল, তুই খুব ভালো করেই জানিস তুই কি কি কাজের সাথে জড়িত আছিস। আমি তোকে যেমন ভালোবাসি তেমনি জাদুয়াকেও। কি করে আমি ওকে একটি অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে ঠেলে দেই যেখানে তোর নিজের জীবনেরই কোনো নিরাপত্তা নেই। হাসিল, জাদুয়া একটি ছোট্ট সুবাসিত ফুলের ন্যায়, যে বিনা আঘাতে নিজের সুবাসে মোহিত করে রাখবে চারিপাশ, কিন্তু সামান্য আঘাতে মুছে যাবে। আর তোর এই আসক্তি ওকে শেষ করে দিবে। তাছাড়া জাদুয়া তোকে ভয় পায়, ওর মনে তোর জন্য বিন্দু মাত্র পরিমাণ অনুভূতিও নেই। তাই আমি চাই না তুই জাদুয়াকে তোর জীবনের সাথে সংযোগ কর। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে হাসিল ভয়ঙ্কর ভাবে উচ্চস্বরে হেসে উঠে বলল,
সংযোগ? সেটা তো আমি অনেক আগেই করে ফেলেছি। ওর আমার প্রতি অনুভূতি থাকুক বা না থাকুক, ওকে আমারই হতে হবে দাদি। আর তুমি কি বললে? সুবাসিত ফুল যে চারপাশে নিজের সুবাসে মোহিত করে রাখে। ইউ নো হোয়াট দাদি? তাহলে আমি নিজে সেই সুবাসিত ফুলকে নিজ হাতে মুছড়ে দেব। ওর সুবাস শুধুমাত্র আমার জন্য বরাদ্দকৃত। তুমি ভেবো না আমি তোমার কাছ থেকে পারমিশন চাইতে এসেছি। আমি শুধুমাত্র তোমাকে জানাতে এসেছি, তুমি চাও বা না চাও, জাদুয়াকে আমারই হতে হবে।